লন্ডনে নাই, বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে। আমরা সেই শুদ্ধ ইন্দুসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই। ঠিক এভাবেই গর্বের সাথে নিজেদের মাফিয়া বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত, গোসান্বিত, ইভেন প্রশ্ন তুলেছেন গেল 10 মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন, রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন। কি চমক আসছে লন্ডন থেকে! এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, খুব স্বাভাবিক। এবং এই জুলাই প্রক্লামেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনায় আনতে পারছি না। সেই শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসবে এবং তিনি দেশে ফেরার পর যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয়েছে আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য কিংবা আওয়ামী লীগের যে শাসনামল রয়েছে সেই শাসনামলের অবসান ঘটানোর জন্য সেই সকল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। লন্ডনে নাই, বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে। আমরা সেই শুদ্ধ ইন্দুসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত ঘটনা করলাম। আজকে সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যে প্রায় 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত 10 মাসে। এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি অচিরে এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে, 3 মাস হলে এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন আবার বর্ষাকাল থাকতে পারে। সুতরাং আমার ধারণা নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে একটা খবর পেয়েছি দিল্লি থেকে, অসমর্থিত সূত্রের খবর। আজকের এই মঙ্গলবারের আনন্দবাজারও পর্যন্ত, মানে কলকাতার একটি বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকাতেও বলেছে যে অসমর্থিত সূত্রে প্রকাশ যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে কয়েকদিনের মধ্যে। এই কথাটা আমি আজ থেকে 4 দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম। আমি এ খবর পেয়ে গেছি 4 দিন আগেই যে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। আমি এটাও বলেছিলাম সেনাপ্রধানকে শেখ হাসিনা বলেছেন আমি তোমাকে বিশ্বাস করি এবং একথাও বলেছেন তুমি না থাকলে সেদিন আমাকে বাংলা ছেড়ে, ঢাকা ছেড়ে দিল্লি আসা সম্ভবপর হতো না, আমাকেও আমার বাবার মতো ওখানে মেরে ফেলা হতো। সুতরাং তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি বাংলাদেশকে রক্ষা করো, এই সরকারকে হটাও। এই সরকারকে হটাবার ঈদের আগে সেটা করেননি, ঈদের পরে তিনি সেটা করবেন এবং এটা করার পেছনে আরো একটা বড় কারণ, না করলেই সেনাপ্রধানের গদিও চলে যাবে। আর এখানে এই প্রসঙ্গে কতটাও বলি যে ভারত সরকার নিজেও বলেছে যে ওয়াকারুজ্জামান যদি এই সময়ে ইউনূসকে হটাবার মতো কোনো পাকাপাকি ব্যবস্থা গ্রহণ করতে এগোয় তাহলে ভারত তার সঙ্গে আছে।
আজকে যদি ওয়াকারুজ্জামান যদি একে আমাদের ইউনুসকে যদি তাকে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনুসকে বাতিল করে দেন, এটা বাতিল করাটা কোনো ব্যাপারই নাই, 1 মিনিটের ব্যাপার, 1 লাইন চিঠির ব্যাপার, যে ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। আপনার চাকরি, আপনার কাজ আর আমার দরকার নেই, এইটাই। সুতরাং ইউ আর রিলিভড। এই যে কথাটা, এই কথাটা দিলেই শেষ। সুতরাং এপ্রিল মাসে নির্বাচনকে এপ্রিল ফুলে রূপান্তরিত করার যে প্ল্যান করে রেখে দিয়েছেন ইউনূস সাহেব, সে প্ল্যান তার কিন্তু কাজে আসবে না। তার আগেই লিখে নিতে পারেন, তার আগেই বাংলাদেশে ওলট পালট ঘটবে, এবং এই ওলট পালট ঘটবে জুন মাসের মধ্যে। ইউনূসের পাশে কেউ দাঁড়াবে না। আজকে আমেরিকা রয়েছে, আমেরিকা দাঁড়াবার কথা বলছে, আমেরিকার সাথে আতাত করে দেশকে বিক্রি করে দিতে চাইছেন ইউনূস। আর আমেরিকা তার স্বার্থের জন্য, আর ইউনূস তার নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতে চাইছে। এটা বিএনপি হ্যাঁ, প্রসঙ্গত বলি, বিএনপিও কিন্তু ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বিএনপি এমন ভাবলে আপনারা অবাক হবেন না যদি আগামী নির্বাচনের আগে, দেখুন নির্বাচন যখন হবে, কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, কে কতগুলো সিট লড়বে, এসব অন্য ব্যাপার, সেটা একদম শেষ মুহূর্তের ব্যাপার। কিন্তু এই ইউনূসের বিরুদ্ধে ওখানে যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে বিএনপি ভারতে আওয়ামী লীগের সাথেও যোগাযোগ রেখেছে, ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে। সুতরাং যদি এমন দেখতে পান যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বোঝাপড়া হয়েছে কিংবা হতে চলেছে, অবাক হবেন না। যেভাবেই হোক এই জুন মাসেই কিন্তু ইউনূস সরকারের পক্ষে বিপদ ঘনিয়ে আসছে, এটা পরিষ্কার। হঠাৎ করে আমরা দেখলাম যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন, ইভেন লম্বা চূড়া একটা লাইভ ছিল, ওইখানে প্রত্যেকটা কথা যেটা বলছেন, টোটাল ওনার লাইভটাকে সামারাইজ করলে এক কথায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত, গোসান্বিত। ইভেন হঠাৎ করে ওনার যে অবস্থান, যদি ওনার গতকালকে লাইভের কথাগুলো ওনার যতটুকু বুঝতে পারছি, যে নির্বাচনের পক্ষে বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলনকে কোথাও না কোথাও মৌন সমর্থন বা গৌণ সমর্থন যেটি বলেন তিনি সেটি দিয়ে বসছে। ইভেন তিনি বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছেন যে আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে এনসিপির সাথে আপনি জয়েন করে নির্বাচনে আসেন। পাবলিক আপনার যেহেতু 4-5 বছর বলছে, ভোট দিলে আপনি প্রধানমন্ত্রী হবেন, আর তারেক রহমানের ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এমনকি তিনি মনে করছেন যে অক্টোবর-নভেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব, খামাখা সময় লস করে লাভ নাই। প্রশ্ন তুলেছেন গেল 10 মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন, রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের ব্যাপারে দলটির যিনি প্রধান জনাব তারেক রহমান, তিনি লন্ডন থেকে যতগুলো ভূমিকা নিছেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিএনপির বা যারা এই চাঁদাবাজি করছে তাদের মধ্যে কয়জনকে আপনি গ্রেপ্তার করছেন? আপনি তো গ্রেপ্তারই করেন না। প্রশ্ন তুলেছেন যে এনসিপির মধ্যে কি বা এই বর্তমান সরকারের মধ্যে কি দুর্নীতি, লুটপাট নাই? আছে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াসের এই ভূমিকার কারণ কি? আমার কাছে যেটা মনে হয়েছে যে সম্ভবত ইন্টারনালি ওনাদের মধ্যে কোনো ঝামেলা দেখা দিছে। বিশেষ করে পিনাকিদার যে অবস্থান এবং সাংবাদিক ইলিয়াসের যে অবস্থান, এতদিন একটা সমান্তরাল সুতায় গাঁথা ছিল, কিন্তু আজকে পিনাকিদা এক লাইনে হাঁটতেছেন, সারাদিন বিএনপির জয় বাংলা করে দিচ্ছেন, আর সাংবাদিক ইলিয়াস আজকে তিনি বিএনপির পক্ষ নিয়েছেন, মানে নির্বাচনের পক্ষে শক্তিশালী একটা অবস্থান তিনি প্রকাশ করেছেন। তিনি মনে করেন যে এই সরকার টোটালি ব্যর্থ, গত 10 মাসে রাষ্ট্রের তেমন কোনো কিছু হয় নাই, সুতরাং আগামী 10 মাস বা 12 মাস সময়টা যেটা তারা থাকতে চাচ্ছেন, ওই সময়টার মধ্যে রাষ্ট্রের কি এমন কল্যাণ হয়ে যাবে। ইভেন তার উপদেষ্টা পরিষদ নিয়েও তিনি কথা বলেছেন। এখন সাংবাদিক ইলিয়াসের এই হঠাৎ করে যে একটা টার্নিং পয়েন্ট, এটা বিএনপির জন্য বড় ধরনের একটা পজিটিভ ইস্যু হবে, এটা 100%। তবে তিনি কয়েকজন বিএনপি যারা উচ্চতর নেতা আছেন তাদের সম্পর্কে ওনার বক্তব্য একরকম, বাট ডক্টর ইউনূসকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এই সরকার ব্যর্থ হিসাবে তিনি দাবি করছেন। এমনকি তিনি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য তিনি এখানে দিয়েছেন যে মানুষ কি চায় ডক্টর মোহাম্মদ ইউনূস সেই খোঁজই মনে হয় রাখেন না। তার বক্তব্য কোনো কিছু কি বন্ধ আছে? বিএনপি ক্ষমতায় থাকলে শব্দ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, তবে এখন যা হচ্ছে তার দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? 111 সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল ছিল। বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো এত শক্তিশালী সরকার কোনোদিন আসে নাই। তো এরপরেও আপনি এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আপনি বন্ধ করতে পারেন নাই, এর দায় আপনি নেবেন না? কিছুই না বুঝলে আপনার
থাকার দরকার কি? আপনি হঠাৎ রাগ করে বললেন আমি তো থাকতে পারবো না, আমি থাকবো না। গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না তো এটা দেশ চালানোর বিষয়। এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই ছাত্রদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে আপনি ফেলে চলে যাবেন? আপনার কঠোর হওয়া উচিত ছিল। আর এখন ঘাড় সোজা করে দাঁড়াইতে চাইলেও সেই সুযোগ আপনার হাতে নেই, কারণ আপনারা এই 10 মাসে যে সুযোগগুলো পেয়েছিলেন সেগুলোকে কাজে লাগাতে পারেন নাই। সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচন দিয়ে দিন। এপ্রিল বোঝা না। সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আগামী অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব, যেটা বিএনপিও বলছে যে ডিসেম্বরের আগে নির্বাচন হতে হবে। কি চলছে পর্দার অন্তরালে? হঠাৎ করে কেন এই টার্নিং পয়েন্ট? রহস্যজনক। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13 জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে। এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিক ভবিষ্যৎই এই বৈঠকের উপর নির্ভর করছে। বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বিএনপিকে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে, সেগুলি এখন দেখার বিষয়। কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে। এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনড় থাকতেও পারেন, তারেক রহমান অনড় থাকতেও পারেন। তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে? গত 10 মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন, কখনো শীতল বাক্য, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া, তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে বক্তব্যগুলো, সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়, সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা। আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যে উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ে এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয়। কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি, তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনূস মেনে নিলেন, তারপরেও কি তার উপর আস্থা রাখা যায়? এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি। তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয়। অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয়, বিভিন্ন মহল থেকেই এর মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারি প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডক্টর ইউনূস মেনে নিলেন, কিন্তু কোনো শর্ত দিবেন কিনা, এই জন্য এই শর্তের কথা বলছি। বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা, তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা। যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে, সেক্ষেত্রে বিএনপি কে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে। তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। খুব স্বাভাবিক, নতুন সংবিধান গঠনের কথা আসবে। আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা। আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা, স্পষ্ট করে বলি। এবং এই জুলাই প্রোক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনা আনতে পারছি না।